রোদ উঠে গেছে চেনাই নগরীতে। আহ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাথার উপরে সূর্য উঠেছে। মেঘের আনাগোনা ঠিক এই মুহূর্তে নেই। যদিও মেঘ এবং সূর্যের লুকোচুরি খেলা সারাদিন ধরেই চলছিল, তবে বৃষ্টির দেখা মেলেনি। যে শঙ্কা ছিল যে পাকিস্তান বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টে বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেটা আপাতত কেটে গেছে, তবে দ্বিতীয় দিন এখনো বাকি আছে। কিন্তু রোদের দেখা মিললেও বাংলাদেশের ব্যাটে ঠিক রোদের দেখা মিলেনি, কারো ব্যাটই জ্বলে ওঠেনি একমাত্র লিটন দাস ছাড়া। তিনি এখনো ক্রিজে টিকে আছেন বাংলাদেশ দলের হয়ে, একমাত্র ব্যাটে ভরসা যোগাচ্ছেন তিনি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে চলছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় শেষ টেস্টটি। সিলেটের উইকেট নিয়ে কখনোই কোনো সেভাবে সমালোচনা হয়নি, আজও তার ব্যতিক্রম নেই। বরঞ্চ বলা যায় সিলেটের একমাত্র বাংলাদেশের যদি প্রপার স্পোর্টিং উইকেট, ট্রু উইকেট যেটা বলা হয়, সেই ট্রু উইকেট যদি থেকে থাকে সেটা একমাত্র সিলেটেই, এবং আজও এখানে ব্যতিক্রম হয়নি প্রপার ট্রু উইকেটে। তবে আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেছিলেন, যদি যে পরিমাণ বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে, সেই বৃষ্টির অব্যাহত থাকলে, যেমন সকাল পর্যন্ত আজ বৃষ্টি হয়েছে, সকালে আশঙ্কাও করা হয়েছিল যে বৃষ্টির কারণে টসে দেরি হতে পারে, ম্যাচও হয়তো সময় মতো নাও গড়াতে পারে, কিন্তু সেটা হয়নি। ম্যাচ সময় মতোই গড়িয়েছে, টসও হয়েছে সময় মতো। তবে যে বৃষ্টির কারণে উইকেট ঢাকা ছিল, যে কারণে ময়েশ্চার থাকতে পারে একটা ধারণা করেছিলেন মুশফিকুর রহিম, আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সেটা একই দৃশ্যে দেখা মিলল। তবে প্রপার ট্রু উইকেট যেভাবে লিটন দাস বা তাসকিন আহমেদ শেষ দিকে এসে ব্যাট করছেন, তাতে হয়তো একটু আফসোসই করতে পারেন উপরের সারির ব্যাটসম্যানরা, কারণ তাদের প্রত্যেকেই শর্ট সিলেকশনে ভুল করেই আউট হয়েছেন, ফিরে গেছেন প্যাভিলিয়নে। এই মুহূর্তে যেটা বলা যায়, বাংলাদেশের এই মুহূর্তে স্কোর যেটা দাঁড়িয়েছে 200 ছাড়িয়েছে অনেকক্ষণ আগেই। একমাত্র 50 দেখা পেয়েছেন লিটন কুমার দাস, 75 রানে নিয়ে তিনি ক্রিজে আছেন। তার সঙ্গে আছেন শরীফুল, যিনি ঢাকা টেস্টে ছিলেন না, তাকে সঙ্গ দেবেন। কতক্ষণ 8 উইকেট অলরেডি চলে গেছে বাংলাদেশের। তবে এই প্রপার ট্রু উইকেটে, যে সিলেটের যে উইকেটে খেলা হচ্ছে, সেখানে আহ উইকেটের ধরন দেখে অনেকেই বলতে পারেন যে উইকেট ভালো না, আবার অনেকেই বলতে পারেন বাংলাদেশি ব্যাটাররা ভালো খেলেনি। হ্যাঁ, এটা সবাই কিন্তু দিনের শুরু থেকে যদি হিসেব করেন, মাহমুদুল হাসান জয় শর্ট সিলেকশনে ভুল ছিল, তানজিদ তামিম ভালো শুরু পেয়েছিলেন কিন্তু শর্ট সিলেকশনে ভুল, একইভাবে নাজমুল হোসেন শান্ত বলটা ছেড়ে দিয়েছিলেন কিন্তু এজ হয়ে চলে গেছে, স্লিপে ক্যাচ হয়ে ফিরে গেছেন তিনি। একইভাবে মুমিনুলের উইকেটটা ছিল একমাত্র সেরা, মানে মাইন্ড ব্লোয়িং একটা দারুণ একটা বলে ডেলিভারিতে তিনি আউট হয়ে ফিরে গেছেন। কিন্তু এই ধরনের উইকেটে আসলে সিলেটের যে উইকেট আজকে, সেই উইকেটে আসলে ভালো স্টার্টিং যদি বাংলাদেশের স্কোর বোর্ডে হয়তো বা এই মুহূর্তে 250 ছাড়ানো স্কোর থাকতে পারতো, যদি তানজিদ তামিম এবং মাহমুদুল হাসান জয় ভালো একটা শুরু এনে দিতে পারতেন। তাদের ওপেনিং জুটিটা যদি 50 প্লাস হয়ে যেতে পারতো, তাহলে হয়তো 3-4-এ যে ব্যাটাররা আসতেন, তারা একটা ভালো আরো কুইক একটা স্টার্ট দিতে পারতেন, দিয়ে ভালো একটা সংগ্রহে নিয়ে আসতে পারতেন। এ ধরনের উইকেটে সাধারণত যারা শুরু থেকেই ভালো, যারা ওপেনিং জুটিতে ভালো শুরু পায়, তারাই ভালো করতে পারে, তাদের স্কোরটাই বড় হতে পারে। কিন্তু সেটা আপাতত হচ্ছে না। বাংলাদেশি এই ম্যাচে বাংলাদেশি ব্যাটাররা সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি, যে কারণে বাংলাদেশের স্কোরটা হয়তোবা আজকের দিনেই অল আউট হয়ে যেতে পারে বাংলাদেশ। যদি না হয় সেটা দারুণ কিছুই হবে। তবে পাকিস্তানি ব্যাটাররাও উদ্বোধনী জুটিতেও যে খুব ভালো ভালো করতে পারেন এমন কোনো সম্ভাবনা এখনই না। এ ধরনের উইকেটে হয়তোবা দিনের শেষে দেখা যেতে পারে বাংলাদেশি বোলাররা খুব ভালো কুইক একটা স্টার্ট পেয়ে যেতে পারেন, এবং আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশি বোলাররা যদি ঠিক জায়গা মতো বল করতে পারেন, প্রপার টপ অর্ডাররা হয়তোবা আজকের দিনেই টপ অর্ডারদের উইকেট নিয়ে নিতে পারবে বাংলাদেশ। আমার ধারণা 3 উইকেট আজকেও নিয়ে নিতে পারবে বাংলাদেশ, যদি অল্প কিছুক্ষণের মধ্যেই অল আউট হয়ে যায়। তো দর্শক, এই উইকেটে আসলে বারবার উইকেটের কথাই প্রসঙ্গে ফিরে আসছে। আজকে আরও একটা বিষয় হয়েছে যে তানজিদ তামিমের স্মরণীয় একটা দিন, কারণ বাংলাদেশের 109তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হয়েছেন তিনি। সেই অভিষিক্ত ক্রিকেটারকে আমি যদি বলি যে তার ইনিংসটা কি মনে রাখার মতো করতে পেরেছেন কিনা, সেটা
কিছুটা মানে এই মুহূর্তেই বলা চলে না, কারণ দ্বিতীয় ইনিংস এখনো বাকি আছে। তবে প্রথম ইনিংস বলে আলাদা একটা স্পেশাল কিছু যে ছিল তার মাঝে, সেটা তিনি ওইভাবে স্মরণীয় করে রাখতে পারেননি, কারণ তিনি আউট হয়ে গেছেন মাত্র ২৬ রানে। তবে দ্বিতীয় ইনিংস এখনো বাকি আছে। এক্ষেত্রে সাহসী ভূমিকার প্রশংসা করতে হয় বাংলাদেশের নির্বাচক প্যানেলকে, টিম ম্যানেজমেন্টকে। কারণ তারা তাদেরকে ওই ওপেনিং এ তার মতো একজন ক্রিকেটারকে, একজন তরুণকে যিনি এতদিন সাদা বলে মানে অভিজ্ঞ হয়ে উঠছেন, সাদা বলে যিনি নিজেকে ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছেন, সেই ক্রিকেটারকে লাল বলে অভিষিক্ত করানোর যে সাহসটা, তরুণ ক্রিকেটার তাকে অভিষিক্ত, এখনো তাওহিদ হৃদয়কে সেই সাহসটা করেনি বাংলাদেশ ক্রিকেট। সেখানে তানজিদ তামিমকে নিয়ে আসার পেছনে তাওহিদ হৃদয়কে করা হয়নি, কারণ হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারে এখনো ভরসাযোগ্য ব্যাটার আছেন, কিন্তু বাংলাদেশের যে মেইন যে সমস্যাটা এখনো দেখা দিচ্ছে সেটা হচ্ছে ওপেনিং এ। টপ অর্ডারেও কিন্তু তিনিও কিন্তু সেট ব্যাটসম্যান আছেন। আহ, মুমিনুল হক সে জায়গায় যথেষ্ট নিজের সামর্থ্যের প্রমাণ রেখে চলেছেন, কিন্তু মেইন যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে ওপেনিং এ। সেই ওপেনিং এর যে ঘাটতি, সেটা পুষানোর জন্যই বারবার এক্সপেরিমেন্ট করা হচ্ছে, কখনো সফল হচ্ছে, কখনো ব্যর্থ হচ্ছেন। সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তারা কিন্তু পাকিস্তান সিরিজে নিজেদের প্রমাণ করেছেন, আয়ারল্যান্ড সিরিজে সবশেষ নিজেদের প্রমাণ করেছেন, কিন্তু পাকিস্তান সিরিজে, ঢাকা টেস্টেও নিজেদের সেভাবে প্রমাণ করতে পারেননি। সাদমান ইসলাম তো এ টেস্টেও খেলার কথা ছিল, কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু সাদমানের আকস্মিক ইনজুরির কারণে আসলে পরিবর্তনটা আনতে বাধ্য হয়েছেন টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকেরা। তো সেখানে তানজিদ তামিমের একটা সুযোগ, যে সুযোগটা তাকে নিজেকে আবারও প্রমাণের একটা সুযোগ ছিল, যেহেতু তার অভিষেক টেস্ট, কিন্তু প্রথম ইনিংসে তিনি সেটা প্রমাণে ব্যর্থ হয়েছেন। পাকিস্তান যে খুব ভালো বল করেছে, খুব বিষয়টা এমন না। তবে আবারও বলছি, বাংলাদেশ নিজেদের বাংলাদেশি ক্রিকেটাররা, ব্যাটাররা নিজেদের শর্ট সিলেকশনে ভুল করেছেন, যে কারণে উইকেটগুলো বলা চলে একমাত্র মুমিনুল হকের উইকেট ছাড়া বাদ বাকি উইকেটগুলো বলবো বিলিয়েই এসেছেন তারা। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আবার আপনাদের সঙ্গে মুখোমুখি হতে পারি।